নমস্কার বন্ধুরা, আশা দিদি ডায়েরিতে সবাইকে স্বাগতম। আমি আমার গ্রামে এসেছি আজ। এখানে এই গ্রামটা প্রতিটা বাড়ি বাড়ি প্রায় তাঁতের কাজ হতো। বিগত করোনার যে পরিস্থিতি গেল, সেই সময় থেকে তাঁতগুলো বন্ধ আছে। ফলে এরা সবাই মোটামুটি কেউ দিল্লি, কেউ বোম্বে, কেউ গুজরাট, মানে এখন শাড়ি সেরকম চলছে না বা তাঁত বন্ধ আছে, তো এই কারণে সব বাইরে কাজে গেছে। অনেকে হয়তো টোটো চালানোর চেষ্টা করছে, টোটো চালাচ্ছে। তো দেখুন, এক একটা তাঁত প্রচুর টাকার দাম। সেই তাঁতগুলো অকাজে হয়ে পড়ে আছে। আগে একটা করে শাড়ি তৈরি হতো, সেই শাড়িগুলো বাইরে নদিয়া, কৃষ্ণনগর চলে যেত। এখান থেকে এই শাড়িগুলোই সেখানে চলে যেত। আমি কাজ করতাম তো তখন থেকে দেখছি এরা প্রচুর শাড়ি, অনবরত এই বাড়িগুলোতে শাড়ি তৈরি হতো। আর এই পাড়াতে এলেই প্রতিটা বাড়ির সে তাঁতের শব্দ যেন খুব ভালো লাগতো। তো আসুন, সঙ্গে থাকুন, দেখি তাঁতগুলো সব দেখাবো। এবং যার তাঁত, এই যে এখানে এক মাসিমা বসে আছেন, এই মাসিমার সঙ্গে কথা বলি, সঙ্গে থাকুন। এই যে সেই তাঁতগুলো দেখেন, এই যে শাড়ি বোনানো ছিল, শাড়ি, এগুলো কি সুতো, শাড়ি সুতো না মাসিমা? এই যে শাড়ি তৈরি হতো। এই একটা তাঁত, এখানে মোট কয়টা তাঁত আছে? সাতটা তাঁত, মানে তো প্রচুর টাকা। এই যে দেখুন, তাহলে এই তাঁতগুলোর কি হবে? এই যে দেখুন, এই যে এখান থেকে, ও মাসিমা এদিকে আসেন একটু। এই যে তাঁতগুলো, মানে এই বাড়িতে 7টা তাঁত, মানে 7 জন কাজ করে, একসঙ্গে করতো। আমি দেখেছি মোটামুটি 1.5-2 বছর থেকে এই তাঁতগুলো পড়ে আছে। কি অবস্থায় পড়ে আছে! প্রচুর টাকার তাঁত, প্রচুর টাকা। যে এখানে শাড়ি তৈরি হচ্ছিল, সেই থেকে কাজটা বন্ধ হয়ে পড়ে আছে। জানি না আবার কবে চলবে। দেখুন, এই একটা, এইগুলোতে শাড়ি, এইগুলোতে সুতো দিয়ে যে শাড়িগুলো তো একটা একটা করে এইটাতে হতো, তাই না মাসিমা? কয়টা তাঁত আছে আপনাদের এখানে? 7টা। 7টা? 7টা মানে তো প্রচুর টাকা। প্রচুর টাকা খরচা এখানে। এক একটা তাঁতে কেমন খরচ 4 পড়েছে? লাখ টাকা খরচা হয়েছে এই ঘর দিয়ে, তাঁত দিয়ে। বাবা, প্রচুর খরচ। এই কি শাড়িগুলোর নাম কি, যে শাড়িগুলো তৈরি হতো? শাড়িগুলোর নাম হইল রঙ্গপতি। ওগুলো এখানে তৈরি হয়ে তো বাইরে যেত বোধ হয়। একবার নবদ্বীপ। নবদ্বীপ পাইকারি বিক্রি হতো। হ্যাঁ, গাড়িতে উঠাই দিতাম, চলে যেত। এই যে এখান থেকে শাড়িগুলো তৈরি হয়ে বাইরে চলে যেত, দোকানে মানে দোকানে নবদ্বীপ দোকানে, মানে এখানকার শাড়ি নবদ্বীপ, কৃষ্ণনগর, কলকাতার দিকে, ওখান থেকে তো হ্যাঁ, ওইখান কলকাতা থেকে চলে যেত। কলকাতা, কৃষ্ণনগর, হ্যাঁ, নবদ্বীপ, আমাদের মায়াপুর। এই বজরাপুকুরের শাড়ি ওখানে চলে যেত। বিগত প্রায় 2 বছর থেকে বন্ধ আছে না, 2-3 বছর ওই হলো। করোনার পর থেকে, হ্যাঁ, করোনার মধ্যে থেকে, তখন থেকে হ্যাঁ, তো শাড়িগুলো একটা তৈরি। বছর কাজ ভালো হয়েছিল। এখন শাড়িগুলো সেরকম আর দাম নেই, তখন মোটামুটি দাম পাওয়া যেত। হ্যাঁ, এক একটা শাড়ি 700-800 এরকম না? কিছু পয়সা হতো। 900। 900, 1000। দেখুন, এখানে মোটামুটি 7টা তাঁত আছে, একটা বিশাল বড় টিনের ঘর করেছিল। আর এই তাঁতগুলো এখন সম্পূর্ণ তাঁত পড়ে আছে। সত্যি খুব কষ্টের ব্যাপার যে এতগুলো তাঁত পড়ে আছে। জানি না এই শাড়িগুলো আবার কখনো চলবে কিনা। এখন মানে এগুলো কি হবে ব্যবস্থা? এতগুলো মেশিন পড়ে আছে। এখন চললে তো আমরা চালাইতে পারবো, তাছাড়া আর হচ্ছে না তো। কতগুলো লোক এখানে কাজ করতো। আমার এই গ্রামটাতে না, প্রায় প্রতিটা গ্রামে তাঁত তাঁত একটা আছে। বেটা ছেলে ওই পাড়াতে নাই এখন। এখন এই পাড়াতে একটা ছেলেও নেই। না, সব মেয়ে। হ্যাঁ, সবাই বাইরে গেছে না? সব বাইরে, কি করবে, কি করে খাবে? বাইরে গিয়ে কি কাজ করছে? ওই কেউ রাজমিস্ত্রি কাজ করতেছে, টোটো চালাচ্ছে, যা 2-1 পয়সা দিচ্ছে বাড়িতে, কোনো রকমে চলছে খাওয়া দাওয়া। না খাইয়াও দিন যাচ্ছে অনেকে, যে হাসার কথা না। তুই সত্যি, আমার মানে আমি আজ এই ভিডিও তুলছি, এই তাঁতগুলো পড়ে আছে তো, মানে আজ এখানে এই মাসিমার নাতির হচ্ছে একটা ইঞ্জেকশন আছে, সে কারণে বলতে এলাম। বলতে এসে হঠাৎ মনে হলো মানে একটু এই তাঁতগুলোর ছবি তুলি, ভিডিও করি। অনেকে দেখে বুঝতে পারবে যে এই তাঁতগুলো পড়ে থাকা মানে এই বাড়ির ফ্যামিলির কি পরিস্থিতি যাচ্ছে। এক সময় খুব রমরমা ছিল, আমি আসতাম, দেখতাম। হ্যাঁ, এতটাই
তাতে এখানে শাড়ি তৈরি হতো আর অনবরত প্রচুর কাজ হতো আর বেশ কিছু লোক একসঙ্গে তাঁতের এই শাড়িগুলো তৈরি করতো। পুইরা হয়ে গেলাম বসে থাকতে থাকতে। এই কাজগুলো থাকলে শরীরগত ভালো লাগে, পয়সা হাতাইতাম। এখন তার অসুখ বিসুখ বেশি হচ্ছে বসে বসে। আপনি কি প্রেশার আছে? আপনি তো আমাদের সাব সেন্টার চেক আপ করেছিলেন না? হ্যাঁ আমি করছি। তখন কি ধরা পড়েছিল? না না কিচ্ছু ধরা তবুও মাঝে মাঝে চেক, একবার ধরা পড়েনি যে 6 মাস পর বা 3 মাস পর আবার হবে না তার কোনো ঠিক নেই, 2-3 দিন ধরে করতে হবে কিন্তু। একটু পায়খানা পেট তো বলেন কি বলতে যাচ্ছেন আপনারা? এই তাঁতগুলো দিয়ে কিছু কি ব্যবস্থা করা যায়, কিছু বলার ইচ্ছা থাকলে একটু বলেন। আমি এই ছবিগুলো তো ইউটিউবে দিই, তো মানে সবাই দেখবে, তারপরে বলেন কিছু বলতে যদি চান। তাঁতগুলো আমি এখন কি বলবো, তাঁতগুলো চললে আমাদের একটু সুবিধা হতো। দামটা যদি বাড়ায় তাঁতগুলো চললে পাড়াটা একেবারে উন্নতি হয়ে যাইত। এইরকম বসে থাকে ঘরটা টাকা পয়সা এরকম বসিয়ে রাখে আমাদের লাভ আছে, এগুলো তো বিক্রিও করতে পারতেছি না। তাঁত না চললে কে নিবে? আর এগুলো যদি এখন আমি বিক্রি করতে যাই, না তাঁত চলে না, কি করবো এটা নিয়ে আমরা। আর এখন যদি তাঁতরা চলতো, তা কাপড় শাড়ির দামটা যদি একটু করে দিত, তাহলে আমরা আবার ফির উদ্বোধন করে আমরা মানে এখানে শাড়িগুলো তৈরি হলে নবদ্বীপ, মোট কথা নবদ্বীপে যদি শাড়ি কিনতো, আমরা উঠাই দিছি, ওখানে যদি শাড়ি কিনতো তাহলে আপনাদের তাঁতগুলো আবার চালু হতো। এটাই হচ্ছে আসল কথা। সত্যি এটা খুব কষ্টের। এই গ্রামের প্রতিটা তাঁত এইভাবে বন্ধ হয়ে পড়ে আছে। আজ আমার ভিডিওটা করা এই কারণ যে সত্যি আমার খারাপ লাগে, গ্রামটাতে যখন আসি না তাঁতগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। এক সময় এই তাঁতগুলো সব সময় চলতো, দেখতে বেশ ভালো লাগতো, বিভিন্ন রকম কালারের শাড়ি বেরোতো। এই যে একটা শাড়ি, এই শাড়িটা হাফ হয়ে আছে না অসীমা নাকি? এটা এটা অনেকটা শাড়ি তৈরি হয়েছিল, সেই শাড়ি বন্ধ হয়ে পড়ে আছে এভাবে। মানে আমার দেখে খুব খারাপ লাগতো। এই বাড়িগুলোতে আগে আসতাম, হ্যাঁ, মানে এই বাড়ির এক গর্ভবতী মা যখন ছিল তখন বেশ আসতাম, তো তখন খুব রমরমা তাঁতের কাজ হতো, প্রতিটা বাড়িই হয়। এখন এই বন্ধ হয়ে পড়ে থাকাতে আমার মানে দেখে খুব খারাপ লাগছে, তাই এই ভিডিওটা একটু দেখানোর জন্যই করলাম। তো সত্যি এই তাঁতগুলো যদি আবার নবদ্বীপ কৃষ্ণনগরে এই তাঁতের শাড়িগুলো যায়, এই গ্রামের মানুষগুলোর একটু সংসারের উন্নতি হয়। সব ছেলেপেলেগুলো এখন বাইরে পড়ে আছে, কেউ দিল্লি, কেউ বোম্বে, কেউ গুজরাট, সবাই রাজমিস্ত্রি, কেউ লেবার, এইসব কাজ করছে ওখানে। রোদে আমাদের কত কষ্ট করছে সবাই। আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা যদি পছন্দ হয় একটু লাইক সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি পারেন এভাবে এই তাঁতগুলোর কোনো ব্যবস্থা যদি করা যায়, কোনো আলোচনা, কোনো সিদ্ধান্তর মারফতে, তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।